এখন আসিফ নজরুল সাহেবরা যত কথাই বলেন না কেন তাদের জনপ্রিয়তা কমবে আর মানুষের রাগ বাড়বে। কর্তৃত্ববাদী শাসন আমলে একটা মামলা হতো, খালি গায়েবী মামলা হতো। এখন উনার সময় কি হলো? আসিফ নজরুল তাকে দেখে আমাদের কখনোই মনে হয়নি যে তিনি মন্দ আছেন। চাইলেন আর সরকার একটা ফেলে দিবেন, এইটা কিন্তু এত সহজ না। কেউ হয়তো জীবনে বিসিএস করাতে দূরের কথা একটা কেরানির চাকরি পাবে না, সে সচিবালয়ে অবাধে ঢুকে গিয়ে। এখন এটা প্রমাণিত যে এই অভ্যুত্থানের পিছনে দেশি বিদেশি অনেকগুলো চক্র ছিল। এই অভ্যুত্থানের পিছনে স্নাইপার রাইফেল ছিল। আইন মন্ত্রণালয়ের ভেটিং ছাড়া কোনো চুক্তি হয় না। তা আমেরিকার সাথে আমাদের এত বড় চুক্তি হলো, আইন মন্ত্রণালয়ের কোনো ভেটিং হলো না। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণভোট ও সনদের ভবিষ্যৎ কি, কেন এ নিয়ে এখনও মতবিভেদের মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া প্রাসঙ্গিক রাজনীতির নানা দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সমাধান আসলে কোন পথে। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট গোলাম মাওলা রনি, এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। মূল আলোচনায় যাবার আগে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে একটু আসতে চাই। সম্প্রতি আমরা দেখেছি যে আসিফ নজরুল বিদেশে একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি নানা বিষয় নিয়ে কথা বলছেন। তার এই বক্তব্য যদি আমরা শুনি তাহলে দেখা যাচ্ছে যে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে তার কোনো শক্তি অথবা সামর্থ্য ছিল না, অথবা তাকে একেবারে থার্ড পারসন হিসেবে রাখা হয়েছিল, এমনটা মানে তার বক্তব্য প্রকাশ পায় আর কি। মানে এটা কি আসলে বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাস করার তো কোনো কারণ নেই, কারণ আপনি 5ই আগস্টের পর আসিফ নজরুল সাহেবের যে মুভমেন্ট, সেগুলো তো ভিডিও রেকর্ডেড এবং সংবাদপত্রেও এসেছে এবং আমাদের ডকুমেন্টেশন আছে। সব কিছু মিলিয়ে তারপর সরকার গঠন এবং তারপরে সবাই তাকে মনে করতো তিনি আসলে ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা। কারণ ইউনূস সাহেবের বয়সের কারণে হয়তো অনেক কিছু উনি ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না বা ওইভাবে কোঅর্ডিনেট করতে পারবেন না, তিনি হলো কোঅর্ডিনেশনের ভূমিকায়। এবং যারা ছাত্র আন্দোলন, যে ছাত্র গণ অভ্যুত্থান, তাদের নেতৃত্বে যারা ছিল তাদের সবার সাথেই ওনার একটা যোগাযোগ, এবং ওনাদেরকে নিয়ে বঙ্গভবনে যাওয়াও তার একটা ক্রেডিট বলতে পারেন। তিনি এটা নিয়ে গেছিলেন এবং সরকারে ছিলেন এবং একেবারে অ্যাক্টিভলি ছিলেন। এমন তো নয় যে আরেকজন ছিলেন যে ব্রিগেডিয়ার সাহেব, উনি যেরকম দুই একটা কথা বললেন এবং তারপর তার পরিবর্তন হলো, সেরকম তো তার ক্ষেত্রে হয়নি। তিনি ছিলেন এবং খুব ভালোভাবে ছিলেন, খুব শক্তভাবে ছিলেন, অনেক কথাও বলেছেন। এখন বিবিসির সাথে, এটা বিদেশি গণমাধ্যম, এটা বাংলাদেশের গণমাধ্যম বিবিসি বাংলা, কাদির কল্লোল সাহেব তাকে প্রশ্ন করছিলেন এবং প্রথমে ইন্টারভিউটা নিয়ে এক লাইন বলি। আমরা ধরেন, আমি সাংবাদিকতার ছাত্র এবং আমরা এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা সাংবাদিকতা কিভাবে হয়, কিভাবে প্রশ্ন করা হয়, কি উত্তর আসলে আপনি কিভাবে আমাকে প্রশ্ন করবেন, কি বের করতে চান, এটার একটা টেকনিক আছে, এটা একটা খেলার মতো। আর আমি কাদির কল্লোল খুব নাম করা একজন রিপোর্টার, তাকে আমি তার যৌবন থেকে চিনি, মানে যখন থেকে উনি রিপোর্টার। তো তাকে দেখলাম যে এটা মনে হলো যে উনাকে আনা হয়েছে, উনার কিছু বক্তব্য উনি দিতে চান, এই জন্য বিবিসির মতো একটা মিডিয়া তাকে এই সুযোগ দিবে, পুরো টাইমটা দিবে যে উনি যা মনে করতেছেন তার বলার সেটা বলে যাবেন এবং তাকে কোনো প্রশ্ন করা হবে না, এরকমটা মনে হয়েছে। এখন দেখেন উনার বেশ কয়েকটা বক্তব্যে অনেক আলোচনা হবে। একটা বক্তব্যে উনি বললেন যে উনি আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে এটা উনি জানেন না, কেননা উনাকে তার ইউনূস স্যার, উনি একজন স্যার, উনি তো আমাদের স্যারের স্যার এই বিষয়ে তার সাথে কোনো কনসাল্ট করেননি বা তাকে বলেননি, তাকে ডাকেননি, এবং যার বিষয় সেই বিষয়ে নাকি তিনি ছোট যে কিচেন ক্যাবিনেটের কথা যখন হয়, যে যার বিষয়ে যার সাথে সম্পৃক্ত ওইসব বিষয়ে ইউনূস সাহেব তাদের সাথে কথা বলতেন, এবং সে কারণে তার এই আমেরিকান সাথে চুক্তি নিয়ে অনেক কথা, এবং চুক্তিটা করা হয়েছে ইলেকশন ডিক্লেয়ার করার পর। এটা একটা টাইম লাইন আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি ইলেকশন ডিক্লেয়ার করলেন এবং ইলেকশনের মধ্য দিয়ে কারা ক্ষমতায় আসবে, জনগণ কাদেরকে নির্বাচিত করবে সেটা আমরা জানি না। তখন আমি এমন কোনো চুক্তি করতে পারিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা নির্বাচিত সরকার ছিল না, থাকার কথাও নয়। তারা যে চুক্তি করবে এটা তারা ডেফার করতে পারতেন, যে ঠিক আছে নির্বাচিত সরকার আসুক, পরবর্তী সরকার এটা করবে। এখন আসিফ নজরুলের কথাতে যদি যাই, উনি আইন উপদেষ্টা। আমাদের দেশে এত বড় চুক্তি না, ছোটোখাটো বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতে হয় না, কিছু পারচেজ এগ্রিমেন্ট, সেটারও ভেটিং দিতে হয়
আপনার আইন মন্ত্রণালয় থেকে। আইন মন্ত্রণালয়ের ভেটিং ছাড়া কোনো চুক্তি হয় না। তো আমেরিকার সাথে আমাদের এত বড় চুক্তি হলো, আইন মন্ত্রণালয়ের কোনো ভেটিং হলো না, ভেটিং নেওয়া হয়নি, এটা একটু খুঁজে বের করতে হবে। আমি তো জানি না, উনি তো বলছেন যে উনি জানেন না, তার মানে আইন মন্ত্রণালয়ের ভেটিং হয়নি, তার মানে এই চুক্তিটা তো গোড়ায় গলদ হয়ে গেল। এক, দুই হলো যে যেহেতু পার্লামেন্ট ছিল না, আমরা সবসময় দাবি করি, মানে একজন নাগরিক হিসেবে আমাদের দাবি যে কোনো চুক্তি যার সাথেই করা হোক এটা পার্লামেন্টে পেশ করা হোক, পার্লামেন্টে আলোচনা হোক। তাহলে এই যে গোপন চুক্তি নিয়ে যে গোপন ফুসফাস এবং গোপন চুক্তি নিয়ে যে নানান কথাবার্তা বলা হয় না, এত বছর ধরে 55 বছর ধরে আমরা গোপন চুক্তির অনেক কথাবার্তা শুনেছি, এবং ইউনূস সরকারের আমলেও কোনো গোপন চুক্তির কিছুই জানতে পারলাম না। তো আপনি যদি পার্লামেন্ট থাকতো তাহলে পার্লামেন্ট যেত, পার্লামেন্ট নাই, আপনি এখন কী করবেন? তাহলে তো উপদেষ্টা পরিষদে এটা আলোচনা হবে, তাহলে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে, আইন মন্ত্রণালয়ের ভেটিং, উপদেষ্টা পরিষদে আলোচনা, তারপরে এই ধরনের চুক্তি স্বাক্ষর হবে। সুতরাং এই যে উনি যে কথাটা বললেন এটা বিশ্বাস করার মতো নয়, বিশ্বাসযোগ্য নয়। তার অনেক কথা আছে যেটা বিশ্বাসযোগ্য নয়, এটা একটা কথা বললাম আর কি, একেবারেই বিশ্বাসযোগ্য নয়। ধন্যবাদ আপনাকে। জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছে একটু আসতে চাই, এটা কি আসলেই বিশ্বাসযোগ্য যে আইন মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে বিদেশি কোনো শক্তির সাথে চুক্তি করা হচ্ছে? এখন তিনি কেন দায় এড়াতে চাচ্ছেন? প্রথমত জনাব আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক, আমি ওই বিভাগের একজন তার অনুজ। তো তিনি পুরো সময়টিতে দাপিয়ে বেরিয়েছেন এত শক্তিমত্তা নিয়ে, এত স্মার্টলি। আমি শুধু অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম যে আমার মন্ত্রণালয়ের আমার বড় ভাই আজ এত ভালো আছে। যেটা আবু আলম শহীদ খান সাহেব যেটা বললেন যে তিনি ছিলেন ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা। আমি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মনে মনে চাইতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস অসুস্থ হয়ে যাক এবং ওই জায়গাতে আসিফ নজরুল সাহেব বসুক, কিন্তু আমার তার কাছে আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার ভালো লাগতো। রেজওয়ানা ছিলেন, আদিলুর রহমান সাহেব ছিলেন, পুরো আমাদের ল ডিপার্টমেন্টেরই সেখানে একটা জয় জয়কার ছিল। তারপরে তিনি কখনোই যেটা বললেন যে তাকে জিজ্ঞাসা করা হতো না। তো যখন কোনো একটা পরিষদে কাউকে নেগলেক্ট করা হয়, তার কতগুলো বডি ল্যাঙ্গুয়েজ ফুটে ওঠে, তার চেহারা খারাপ হয়ে যায়, আনমনা হয়ে যায়, আকাশের দিকে তাকিয়ে বাতাসের সঙ্গে কথা বলে। যে কোনো লোকই, আপনি একজন সচিব হন, তো তার মন্ত্রীর সাথে যদি সচিবের উনি ভালো বলতে পারবেন, ভালো সম্পর্ক না থাকে, তাহলে তার অ্যাটিটিউড ভালো হয় না, দেখেই বোঝা যায় যে সে ভালো নেই। কিন্তু জনাব স্যার আসিফ নজরুল, তাকে দেখে আমাদের কখনোই মনে হয়নি যে তিনি মন্দ আছেন। একটা মানুষের মনে শান্তি না থাকলে, তিনি বলেছেন আমি 8টায় অফিসে গিয়েছি, শুক্রবারে অফিস করেছি, রাত 12টা পর্যন্ত আমি অফিসে থেকেছি। কোনো মানুষের মধ্যে যদি দায়িত্ববোধ না থাকে, কর্তব্যবোধ থাকে, মনে শান্তি না থাকে, এতক্ষণ অফিসে বসে থাকা যায় না, অফিসে যেতে ইচ্ছা করে না। তারপর উনি আবার খেলেছেন না, হাফ প্যান্ট পরে বাচ্চাদের সাথে যে যারা আছে ওদের সঙ্গে সে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছেন। খেলাধুলা হলো এরকম একটা মানে জিনিস, মানুষের আনন্দ ফুর্তির এক্সট্রিম পর্যায়ে যদি থাকেন তাহলে মানুষ খেলতে চায়, এনিথিং। সে শিশুর সঙ্গে খেলে, যে কোনো লোকের সঙ্গে খেলে। ফলে ওনার ওই সরকারের যে পুরো সময়টিতে তিনি আনন্দে ছিলেন, ভালো ছিলেন এবং গুরুত্বপূর্ণ জায়গাতে ছিলেন, এটা ওনার এই বডি ল্যাঙ্গুয়েজ এবং কর্মকাণ্ডে বোঝা যায়। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে আবু আলম শহীদ খান সাহেব যেটা বললেন সেটার সঙ্গে আর একটু যোগ করি। উনি যেটা বলে ফেলছেন যে ভেটিং হয়, আইনের ছাত্র হিসেবে, একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি এটা জানি। কিন্তু তার চেয়ে বড় একটা ব্যাপার হলো যে খলিলুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো খলিলুর রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে এই চুক্তির বিষয়ে আমরা করবো কি করবো না, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। যে বিএনপি এবং জামাতের সাথে আলোচনা হয়েছে, জামাতের আমির, হ্যাঁ, জামাতের সভাপতি অস্বীকার করেছেন যদিও, কিন্তু তিনি সেটা বলেছেন এবং পাবলিকলি। তো যেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, সেখানে আসিফ নজরুল সাহেবের মতো একজন লোকের সঙ্গে আলোচনা হয়নি, এটা আমার কাছে মনে হয় যে একটা তেলাপোকা আছে, সেও বিশ্বাস করবে না। বলে দেখেন, একটা তেলাপোকার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন, ও আত্মহত্যা করবে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে। আমার কাছে মনে হয় কি জানেন, যে মানুষের অনেক জ্ঞান, অনেক লেখাপড়া আছে, কিন্তু জীবনের একটা পর্যায়ে যখন মানুষ ভুল করে ফেলে, মানুষের ভিতরে যখন অনুশোচনা জাগ্রত হয় এবং মানুষের মধ্যে যখন আতঙ্ক বিরাজ করে তার অতীত কর্মকাণ্ডের জন্য, তখন সে না চাইলেও অনেক কিছু তার মুখ দিয়ে বের হয়। মানে এই অনুশোচনা থেকে কি তিনি এখন এমন কথা বলছেন? অনুশোচনা, আতঙ্ক, ভয় সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা
উপদেষ্টা আছেন, হয়তো তারা কেউ খারাপ না, কিন্তু এখন তাদেরকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, একে গ্রেপ্তার করো, ওকে বিদেশে যে পাঠানো হবে না, ওকে ডলা দাও, ওকে মারো, ওর উপর মব করো, ও মবের সম্রাট ছিল, তাদেরকে নিয়ে যে অপপ্রচারগুলো হচ্ছে, প্রত্যেকটা লোকের ঘুম হারাম হয়ে গেছে। তো তারা সুস্থ নাই, কেউ হয়তো বডিগার্ড নিয়ে চলছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, কেউ হয়তো স্ত্রীর কাছে বকাঝকা খাচ্ছে যে কী দরকার ছিল এই সমস্ত কাজকর্ম করার। ফলে এই যে তাদের যে অবস্থানটি, এটাকে যুক্তিযুক্ত করার জন্য, পাবলিক সেন্টিমেন্ট তাদের পক্ষে নেওয়ার জন্য তারা যে কাজ করছে, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মানুষের দুঃসময় কেউ মানুষের পাশে থাকে না। এখন আসিফ নজরুল সাহেবরা যত কথাই বলেন না কেন, তাদের জনপ্রিয়তা কমবে আর মানুষের রাগ বাড়বে, ক্রোধ বাড়বে। জনাব গোলাম আল অরণি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আপনি যেটা বলছেন যে মানুষ আতঙ্কে থাকলে অথবা জীবনে কোনো খারাপ একটি পর্যায়ে চলে গেলে তার ভেতরে অনুশোচনা তৈরি হয়, মানে তিনি আতঙ্কগ্রস্ত কেন হবেন? তাকে তো অনেকে বলতো যে মব বাহিনীর সেনাপতি, মবের ভয় কেন পাবেন? এখন ধরেন এই ভদ্রলোক, উনি জেলখানায় কেন গেলেন? আমি তো একজন মানে ক্রিমিনাল আইনের একজন ছাত্র, ক্রিমিনোলজির একজন ছাত্র, আমি তো কোনো আইনের কোনো ব্যাখ্যা দেখতে পাই না। তো ওনার জায়গাতে যদি ধরেন ওনাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তো এরা তো সচিব মানুষ, অনেক সময় এদের মধ্যে প্রতিশোধ স্পৃহভাবে থাকে না, কিন্তু পলিটিক্যাল যারা লোকজন আছে তারা কিন্তু 20 বছর 30 বছর পরে যখনই সুযোগ পায় তখন কিন্তু তারা প্রতিশোধ নেয়, পথে ঘাটে মাঠে সব জায়গাতে। এই যে দেখেন এত কিছুর পর 111 লোকজনদেরকে ধরে এখন পলিটিশিয়ানরা কীভাবে ছেঁচা দিচ্ছে, কীভাবে ডলা দিচ্ছে। এই বড় বড় জানা, এই বাংলাদেশের মাসুদউদ্দিন চৌধুরী, মামুন খালিদ, এদেরকে ধরা হবে, এদেরকে ডিম মারা হবে, এদেরকে হাত করা পরানো হবে। আমরা আজ থেকে 6 মাস আগে কল্পনা করতে পারিনি, কিন্তু এই পলিটিশিয়ানরা সেই কাজগুলো করছে। এই 71-এর রাজাকার আলবদর, এদেরকে যেভাবে ফাঁসিতে টানানো হয়েছে, যেভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তাদের জীবন তামা করে দেওয়া হয়েছে, এটা ওরা কোনোদিন কল্পনা করেনি। ফলে এই যে আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূস, এদের দ্বারা যে সকল পলিটিক্যাল লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসিফ নজরুলের বিরুদ্ধে এখন কেন এমন অভিযোগ উঠছে যে তিনি জুলাই আন্দোলনের সাথে বেইমানি করেছেন? বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এমন কথা বলছেন, রাজনৈতিক ব্যক্তিরা। মানে উনি হয় কি, যে বললাম না, ওনার এখন দুঃসময়, উনি তো জুলাই আন্দোলনের একজন প্রমোটার। এখন যখন তিনি ক্ষমতা পেয়েছেন, সবাই আশা করেছিলেন যে আমাদেরকে একটু ডাকবে, ওনার সাথে তো উনি যেহেতু মিডিয়ার লোক, আমাদের সবার সাথে একটা ভালো সম্পর্ক, তো উনি সবার সঙ্গে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক রাখবেন, কথাবার্তা বলবেন, পরামর্শ করবেন। কিন্তু তিনি ক্ষমতা লাভের পর তিনি একেবারে এমন অবস্থা হয়ে গেছেন, আকাশের চাঁদ হয়ে গেছেন। আমাকে শুধু দেখা যাবে, ছোঁয়া যাবে না। আমাকে দূর থেকে আমাকে নিয়ে কবিতা লেখা যাবে, কিন্তু আমার ধারে কাছে আসা যাবে না। ওনার একান্ত আপনজন যারা লোকজন আছেন, অনেকে আমাকে অভিযোগ করেছেন যে ওনার সঙ্গে কথা বলতে গিয়ে, ওনার সঙ্গে দেখা করতে গিয়ে বহু মানুষ বেইজ্জতির শিকার হয়েছেন। ওনার কাছ থেকে খুব ভালো ব্যবহার পেয়েছেন ওনার আপনজনেরা, আমি এরকম কোনো রিপোর্ট শুনিনি। তো এর ফলে কি হলো, যে তার যে ইনার সার্কেল, সেই ইনার সার্কেলে সে অনেক শত্রু তৈরি করে ফেলেছে। বাস্তবতা হলো যে যারা মব করেছে বা তিনি যাদের খুব প্রিয় ভাজন ছিলেন, তারা এখনও পলিটিক্সের মাঠে আছে, এনসিপির যারা লোকজন আছে, তিনি নেই। তো ওই সময়টাতে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ডক্টর আসিফ নজরুল, তাদেরকে যারা নিয়োগ দিয়েছেন সেই ছাত্র নেতারা, এখন নাহিদ যখন ক্যাবিনেটে ছিল তখন হয়তো নাহিদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। নাহিদ যখন ক্যাবিনেটের বাইরে চলে গেছে, কোনো কারণে নাহিদ নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে তার সম্পর্কটা ওইভাবে আগের মতো হয়নি। এখন তো তারা প্রতিশোধ নেবে, এখন তো তারা উল্টো কথাবার্তা বলবে যে তুমি আমাদের ঢোল খেয়েছো, ঢোল বাজিয়েছো, আমাদের ঘোল খেয়েছো, তারপরে একেবারে আমাদের উপর এখন ছড়ি ঘুরিয়ে তুমি সাধু সাজার চেষ্টা করছো, দাঁড়াও, তোমার একদিন কি আমার একদিন। এটাই হলো রাজনীতির নিয়তি। ধন্যবাদ আপনাকে। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আরেকবার আসতে চাই। আসিফ নজরুলের আরেকটি বক্তব্য আপনার কাছ থেকে একটু জানতে চাই, বুঝতে চাই। তিনি বলেছিলেন যে মিন্টু রোডের বাসায় তাকে স্নাইপারের কথা কিন্তু বলছেন, যে স্নাইপার সদস্যরা তাকে মেরে ফেলতে পারে, এমন একটু হুমকি তাকে দেওয়া হয়েছিল ইউনিভার্সিটির ক্যাম্পাসের। জি, এটি আসলে তখন না বলে এখন কেন তিনি বলছেন এই কথা? এখন কেন বলছেন ওটা তো ওনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, কাদের করলেন সেটা তো জিজ্ঞাসা করেনি। এবং মানে যে স্টোরি লাইনটা যদি দেখি, ওইটাও আবার ওই যে বিশ্বাস করতে কষ্ট হয় যে একজন সাদা পোশাকধারী সম্ভবত সামরিক বাহিনীর কোনো লোক তাকে তার বাসায় দেখা করলো ওই আন্দোলনের সময়, এবং সেই সময় তাকে বলল যে আপনি একটু সাবধানে থাকবেন, আপনার পিছনে স্নাইপার লাগিয়ে দেওয়া হয়েছে।
এবং তো- বাসায় না থাকারও কথা বাসায় না বলছেন। থাকার জন্য বলছেন, এবং তিনি অন্য বাসায় ছিলেন, যে কোথায় ছিলেন সেটা তিনি বলেন নাই, তাকে বিব্রত করতে চান না হয়তো, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিলেন। তো এইটা বিশ্বাস করা খুব কঠিন। এবং স্নাইপার বা পুলিশ, ডিবি, সিআইডি, র্যাব, ডিজিএফআই, মানে যা রাষ্ট্রের যে সমস্ত বাহিনী আছে, গোয়েন্দা বাহিনীগুলো আছে, তাদের তো কাজই হচ্ছে যে কোনো একটা আন্দোলন সরকারের বিরুদ্ধে গেলে তখন সেই আন্দোলনের বিষয়ে সরকারকে সহযোগিতা করা, সরকারের নির্দেশ পালন করা, সরকার বিরোধীদের ক্ষেত্রে সরকারের নির্দেশ অনুসারে কাজ করা এবং সরকার বিরোধী শক্তিকে নিউট্রালাইজ করার চেষ্টা করা। সেটা গণতান্ত্রিক কি অগণতান্ত্রিক, স্বৈর কি ফ্যাসিস্ট, সেটা আলোচনার বিষয়, একটা আলোচনা, বাট এটা তারা করবে। তো সুতরাং উনি এই গল্পটা বললেন, এখন আগেই বলা উচিত ছিল। এই গল্পটা উনি সেই সময় যখন ওপেন হলেন তখনই বলে ফেলতে পারতেন, আমাকেও এটা বলা হয়েছিল। এটা তো আমাদের ব্রিগেডিয়ার সাহেব তো বলেছেন, তিনিও বলেছেন যে জাহাঙ্গীর গেট থেকে তিনি যখন হাঁটতে হাঁটতে মহাখালী রেল ক্রসিংয়ের দিকে যাচ্ছিলেন, তখন তার সেনাবাহিনীর লোকেরা, সাদা পোশাকে যারা ছিল, তারা বলেছে ওদিকে স্নাইপার আছে, ওদিকে যাওয়াটা আপনার ঠিক হবে না। তো বাংলাদেশে স্নাইপাররা আঘাত করেছে, হত্যা করেছে, এটা আমরা জানি, কিন্তু এইটার তো এখন একটা বিশাল তদন্তের ব্যাপার। এই স্নাইপাররা কারা ছিল, তাদের কাছে এই 7.62 রাইফেলটা কীভাবে গেল, কোত্থেকে আসলো, এবং সেই রাইফেলগুলো উদ্ধার হয়েছে কিনা, আদৌ আমরা এগুলো খুঁজে পেয়েছি কিনা। সুতরাং আসিফ নজরুল সাহেব এখন এটা বললে, এটাও ওই ধরনের, এখন উনি যা বলবেন সেটা বিশ্বাস করতে মানুষের কষ্ট হবে। তিনি তো 32 নম্বরের ব্যাপারেও কথা বলেছেন, তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা, আগুন দেওয়া, এটার ব্যাপারে কথা বলেছেন। তিনি নাকি প্রথম আলোর সাথে প্রায় 7-8 ঘন্টা টেলিফোনে ছিলেন। ধরেন একটা দেশে একটা সরকার আছে এবং সেই সরকারের পুরা সেনাবাহিনী তখন মাঠে, পুলিশ বাহিনী আছে, পুলিশের মনোবল খারাপ ছিল, সেই পর্যায়ে কথা একটা পুলিশ হতো কিছুটা উইক ছিল। বাট যদি সরকার চায়, সরকার কোনো বাধা দিতে পারবে না, বাধা দিয়ে উচ্ছৃঙ্খল ঠেকাতে পারবে না, এইটা কোনোভাবেই 100-100 দেওয়াই যাবে না। এটা তো ফেল মার্কস, এবং ইউ হ্যাভ ফেল্ড। উনি বলছেন এটা আমাদের ব্যর্থতা। তো এই ব্যর্থতা তো তখন ছিল, এবং এই ব্যর্থতার কারণে তো ওনারা ওই যে আমরা বড় বড় কথা বলি না, অনেক সময় আমরা হঠাৎ করে একটা রেল অ্যাক্সিডেন্ট হলে বলে ফেলি যে এই রেলমন্ত্রী পদত্যাগ করে কিনা। কেন বলি এটা, ভারতে একবার এরকম একটা ঘটনা ঘটছিল, রেলমন্ত্রী পদত্যাগ করেছেন। বিদেশে যেখানে পার্লামেন্ট আছে, ওয়েস্টার্ন পার্লামেন্ট, সেখানে মন্ত্রীরা মাঝে মাঝে পদত্যাগ করেন কোনো অভিযোগ উঠলে। আমাদের দেশে এটা হয় না। তো উনি এত বড় ব্যর্থতার পরে উনি ছিলেন কেন গভর্নমেন্টের সাথে? এখন বলতেছেন আমাকে এইসব বিষয়ে কনসাল্ট করা হয়নি, আমি জানি না, আমাকে জানানো হয় নাই, আমার যে সমস্ত কনসার্ন, তার কনসার্নের মধ্যে একটু আসি। তার কনসার্নের মধ্যে তিনি চমৎকার একটা কথা বলছেন যে আগে ফ্যাসিস্ট আমলে বা কর্তৃত্ববাদী শাসন আমলে একটা মামলা হতো, খালি গায়েবী মামলা হতো। এখন উনার সময় কি হলো, উনার সময় নাকি গায়েবী মামলা হয়নি। ট্রু, গায়েবী মামলা হয়নি। তাহলে কি হয়েছে উনি বললেন, নিজেই ব্যাখ্যা দিলেন, গায়েবী অভিযুক্ত হয়েছে শত শত। তো গায়েবী অভিযুক্ত, উনি আইনের ছাত্র, আরও ভালোভাবে বলতে পারবেন। আমি পুলিশ স্টেশনে গেলেই কি আমার মামলা নেবে নাকি পুলিশ? আমি যদি এখন পুলিশ স্টেশনে যাই বলি, একটু পরেই যে ইয়ার একটা আলোচনা ছিলাম, রনি সাহেব আমাকে হত্যা করার চেষ্টা করছে, আমি তার বিরুদ্ধে একটা হত্যা প্রচেষ্টা মামলা করতে চাই, নেবে উনি? উনি তো বলবে যে আপনার সাক্ষীকে, কখন ঘটেছে, কোথায় গেছিলেন, সেখানে সাক্ষী আছে কিনা, আপনার সাক্ষীদের সাথে কথা বলতে হবে, তারপরে না মামলা নেবে। তো পুলিশ স্টেশনে আপনি যখন এফআইআর করতে যান অথবা জিডি করতে যান, তখন পুলিশের একটা কাজ আছে, তারপরে তো বিচারের একটা কাজ আছে। তার মধ্যে উনি এটাও বললেন যে ওনারা নাকি একটা সংশোধনী করেছিলেন। তো কল্লোল তাকে তো জিজ্ঞেস করেনি। এই জন্য আসিফ নজরুলের সাথে আমরা একটু নিজেরাই একটু আলোচনায় বসি না কেন, উনি আসুক, আমরা বসা হলে তাহলে ওনাকে জিজ্ঞাসা করতাম যে আপনি যে সংশোধনী করলেন, সংশোধনী করারও 7-8 মাস হয়েছে, এই সংশোধনী মানে একটা পর্যায়ে যে পুলিশই একটা নোট দিতে পারবে যে এই মামলায় তদন্ত করে দেখা গেল যে এখানে এই অভিযুক্তরা ওখানে ছিলেনই না, তো তাহলে তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেবে কোর্টে যখন এটা পেশ করবে। একটা মামলাতে কি এটা করা হয়েছে? একটা মামলার কি জামিন শুনানি ঠিকমতো হয়েছে? 18 মাস ধরে মানুষ মামলাতে আছেন, জামিন শুনানি হয়, জামিন রিজেক্ট হয়, হাইকোর্টে জামিন শুনানি হয় না। এবং এইসব বিষয়ে সিনিয়র আইনজীবীরা, ব্যারিস্টার স্যাররা বলছেন এবং অন্যান্য আইনজীবীরা বলেছেন যে উচ্চ আদালতে এখন তো শুনানিই হয় না, আদেশ পাওয়া তো দূরের কথা। তাহলে উচ্চ আদালতগুলো, নিম্ন আদালতগুলো, যেখানে আসিফ নজরুল সাহেবের নিজের এলাকা, সেই সব জায়গায় তো কোনো ধরনের আইনানুগ কাজ করতে আমরা দেখিনি এবং তাকে অ্যাক্টিভ হতে দেখিনি। তো এখন উনি এসব বললে তো এটা তো বিশ্বাসযোগ্য হবে না এবং একটা হালে পানি পাবে না। একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে কিছুদিন আগে আমরা দেখেছি যে সংসদ থেকে ওয়াকআউটের একটি ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে রাজপথে বিক্ষোভের ঘটনাও ঘটেছে।
আর সেখান থেকে বিরোধী দলীয় ঐক্য জোট যারা ছিলেন তারা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। এখন কি তারা রাজপথে ডক্টর ইউনূসকে নামবেন? এটা একটা ভালো প্রশ্ন, এবং তারা চেয়েছেন ডক্টর ইউনূসের তো নৈতিক দায়িত্ব, বিকজ এই যে সংস্কার প্রক্রিয়া এটা তো উনি পরিচালনা করছেন। উনি যে কি ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান উনি ছিলেন, ওনারও একজন লেফটেন্যান্ট ছিল, মানে আসিফ নজরুলকে যেরকম আমরা বললাম যে প্রধান উপদেষ্টা ডিফ্যাক্টো, তো ওইখানে ঐক্যমত্য কমিশনের ডিফ্যাক্টো চেয়ারম্যান ছিলেন আলী রিয়াজ সাহেব, উনি তো নাই এখন। তাদের উচিত ছিল আলী রিয়াজ সাহেবকে বলা যে আপনি আসেন, আপনি এখন এত কিছু করছেন, আপনি জনগণের সামনে রাজপথে নেওয়া মানে তো জনগণের সামনে তুলে ধরতে হবে। প্রেস ক্লাবে আপনি মানববন্ধন করতে পারেন, সেখানে আলী রিয়াজ সাহেব, ডক্টর ইউনূস, আসিফ নজরুল সবাই যেতে পারেন, বলতে পারেন যে আমরা এই জন্য এসব করেছি। মানে এখন তারা গা বাঁচানোর চেষ্টা করবে। ডক্টর ইউনূস নামবেন এই প্রশ্ন করাই তো দরকার নেই। ডক্টর ইউনূস কখনো নামছেন কিনা, তার হোল লাইফের ক্যারিয়ারটা দেখেন না। তার হোল ক্যারিয়ারে কখনো তিনি জনগণের পক্ষে কোনো কিছুর জন্য জনগণের স্বার্থে কোনো বক্তব্য দিয়েছেন বা নেমেছেন এরকম কোনো প্রমাণক আমার কাছে নাই। রনি সাহেবের কাছে থাকতে পারে, আমি কখনো আমরা কিন্তু কখনো দেখিনি যে তিনি দেখিনি। এখন আমি তো দেখিনি, আপনারা দেখছেন কিন্তু কোনো সময় জনগণের পক্ষে এক লাইন লেখা, একটা স্ট্যাটাস দেওয়া অথবা কথা বলা, এটা তিনি কখনো করেনি। তিনি যা করেছেন জনগণের সামনে আছে, আর তিনি প্রধান উপদেষ্টা হিসেবে যা করেছেন তার তো লিস্ট আছে, পুরা লিস্ট নিয়ে তো আমাদের আলোচনা করার দরকার নেই। আপনি প্রধান উপদেষ্টা হিসাবে আপনার সাধারণ একটা জিনিস, সাধারণ আইন, জেনারেল প্রিন্সিপাল আর কি আইনের, যে আমি যখন একটা দায়িত্বে থাকবো, আমি দায়িত্বে থাকা অবস্থায় এমন কিছু করব না যেটা কন্ট্রাডিক্ট করবে, যেটা ব্যক্তি স্বার্থে চলে যাবে, রাষ্ট্রের কাজে লাগবে না। উনি তো লিস্ট আছে সেখানে কি কি করেছেন। তিনি অবশ্য একটি কাজ করেছেন যে বেকারত্ব দূরীকরণে তিনি ঋণ দিয়েছেন মানুষকে। 3-0 আর বেকারত্ব দূরীকরণ, বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের ইতিহাস নিয়ে আলোচনা করতে হলে ফুল ডে আলোচনা করতে হবে। এই যে ঋণের খপ্পরে যে মানুষ, আমি গ্রামে যাই, রনি সাহেব তো জানি, কারণ তার তো গ্রামের জনগণের সাথে দেখা আছে। গ্রামের মানুষরা এখন এই যে কি মাইক্রো ক্রেডিট, এই মাইক্রো ক্রেডিট জালের মধ্যে কীভাবে আবদ্ধ, আপনারা যদি একটু গভীর বিশ্লেষণ করতে চান, আপনারা যদি স্টাডি করতে চান অথবা নিউজ করতে চান, যান। একজন ধরেন পারুল, সে প্রথম গ্রামীণের কাছে লোন নেয় 50,000 টাকা, ওইটা ঠিকমতো দিতে পারে না, তখন আরেকজনের কাছে, আশার কাছে যায়, সেখান থেকে 1 লাখ টাকা লোন নিয়ে গ্রামীণ লোন শোধ করে, মানে তারপরে আশার থেকে আরেকটার কাছে যায়, হ্যাঁ ধরেন যে আরেক এনজিও ব্র্যাকের কাছে গেল, ব্র্যাক থেকে তারপর যা আর ঠ্যাঙ্গা মারার কাছে চলে গেল, বুঝছেন। এরকম করতে করতে 7টা-8টা লোন, এবং 7টা-8টা লোনে এই গ্রামের লোকগুলো আবদ্ধ। পরে গরু বিক্রি করতে হয়, পরে হালের বলদ বিক্রি করতে হয়, চাল বিক্রি করতে হয়, এবং এনজিওরা কি করেছে এটা তো আমরা জানি। সুতরাং উনি যে দারিদ্র দূরীকরণের জন্য লোন দিয়ে বাংলাদেশের, তাহলে বাংলাদেশের মানুষ এখনও দরিদ্র কেন? ওনার অ্যাক্টিভিটিস, ধরেন রাষ্ট্রকে আমরা ব্যর্থ রাষ্ট্র, রাষ্ট্রের যারা ক্ষমতায় ছিলেন সবাই ব্যর্থ হয়েছেন, আমলারা ব্যর্থ, দুর্নীতিবাজ, কর্তৃত্বপরায়ণ, অনেক নানান অভিধায় আমরা অভিহিত করতে পারি। তো এই যে আমাদের দেশে এনজিওরা শত শত কিংবা হাজার হাজার এনজিও যে কাজ করলো, তাতে তো আমাদের দারিদ্র সীমার উপরে লোকজন চলে যাওয়া উচিত ছিল। এখন তো দারিদ্র সীমার উপরে লোকজন, এখন এই করোনা এবং তারপরে যে এই যে 18 মাস, এটা তো 40%-এর বেশি এখন আবার দারিদ্র সীমার নিচে নেমে গেছে। তাহলে কী লাভ হলো? এবং উনি ওনার সময়ে কি এমন কাজ করলেন? আপনি যে জিজ্ঞেস করলে মানুষ দেখবেন যে তারা এই সব মাইক্রো ক্রেডিটে তারা সন্তুষ্ট না, তারা বাধ্য হয়। হ্যাঁ, মহাজনী লোনের চেয়ে এই লোন একটু হয়তো বেটার। মহাজন লোন, আমি জানি না বেটার কিনা, মহাজনের কাছে যে রেট অফ ইন্টারেস্ট তার চেয়ে হয়তো একটু বেটার, বাট তারা যে রেট অফ ইন্টারেস্ট বলে তার চেয়ে ব্যাংক রেট অনেক অনেক নিচে, তার চেয়ে সরকারের যে অনুদান যায় বা সরকার যেসব দেয় তা চলে যায়। এখন তো এই সরকারি সে 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মাফ করে দিচ্ছে না। তো আমাদের এনজিওরা তো তাদের কি, তাদের যে শুরুটা দেখেন আর তাদের যে তরক্কিটা দেখেন, তাদের বিশাল বিশাল বিল্ডিং, তাদের এই বিশাল বিশাল মানে কর্পোরেট হাউস, তারপর সেখানে আবার সেন্টার, সেখানে আবার আরও 20টা প্রতিষ্ঠান, তো তারা তো বেড়ে উঠেছে। তাহলে গ্রামীণ গরিবদেরকে বিক্রি করে এইসব কিছু কিছু এনজিও, সব এনজিও না, কিছু কিছু এনজিও তো তারা তাদের বৃদ্ধিটা দেখলেই তো বোঝা যায় যে এটা কি লোন দিয়ে দারিদ্র মুক্তি হয়েছে নাকি শোষণ করে তাদের আখের ভালো হয়েছে, তারা মোটা তাজা হয়েছে। এমন একটা প্রশ্ন থেকে যায়। ধন্যবাদ আপনাকে জনাব গোলাম মোল্লা রনি। একটু আসতে চাই আপনার কাছে। আলোকচিত্রে শহীদুল আলম, আমরা মানে ভেবেছিলাম যে তিনি হয়তো অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হবেন, কিন্তু পরবর্তীতে তিনি যখন হলেন না, ভেবেছিলাম যে বিএনপির সাথে হয়তো সখ্যতা রয়েছে, এর কারণে হয়তো হননি। কিন্তু আমরা দেখেছি সম্প্রতি তিনি জামাত এনসিপির সুরে কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন। মানে এই বিষয়টিকে আসলে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন?
আমার কাছে না এই ভদ্রলোককে বাংলাদেশে একটা বিস্ময়কর মানব বলে মনে হয়। আমি একটা বুঝি না যে শুধুমাত্র ছবি তুলে, ক্যামেরা দিয়ে ছবি তুলে একটা মানুষ এত প্রভাবশালী হতে পারে, এটা আমার মাথায় ঢোকে না। আমি যদি এটা জানতাম, আমি ছোটোকাল থেকে সব কাজকর্ম বাদ দিয়ে শুধু ক্যামেরা দিয়ে ছবি তুলতাম, ওনার মতো হতাম। তারপরে ওনার গাড়ি ঠাড়িতে চড়ে না, কেমন যেন অদ্ভুত পোশাক পরে, অদ্ভুত ভাষায় কথা বলে, আবার সাইকেলে করে ঘোরাফেরা করে। কিন্তু এই যে সাইকেলে চড়ে, আমরা এত দামি দামি গাড়িতে চড়ি, আমাদেরকে কেউ ডাকে না, কিন্তু তাকে সবাই ডাকে। আমার কাছে মনে হয় লোকটা কোনো জাদুটোনা জানে, তার ভিতরে নিঃসন্দেহে কোনো মন্ত্র, তান্ত্রিকতা, এই জিনিসগুলো তার ভিতরে আছে। আদারওয়াইজ এত ম্যাগনেটিক পাওয়ার কেন, সবাই কেন তাকে নিয়ে টানাটানি করে? আমরা অনেক লোক যেটা শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই তার যে কিচেন ক্যাবিনেট ছিল, বা তিনি যাদেরকে খুব একটা অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করেছেন যে আপনি আসেন, তার মধ্যে উনি ছিলেন, শহীদুল আলম সাহেব ছিলেন, যাকে উপদেষ্টা হওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি উপদেষ্টা হননি। কিন্তু উপদেষ্টা না হওয়ার সত্ত্বেও ডক্টর ইউনূসের প্রতি যদি কারো প্রভাব থেকে থাকে, তাহলে প্রথম আলোর মতিউর রহমান, তারপরে মাহফুজা নাম, ডেইলি স্টারের, এদের সমপর্যায়ের বা এদের চেয়ে বেশি প্রভাব তার ছিল। যাই হোক, পরবর্তীতে আবার দেখলাম যে এই সরকার যখন ক্ষমতা এলো, ক্ষমতা আসার পরে হঠাৎ প্রধানমন্ত্রী তনয়া সেই জাইমা রহমান, তার সঙ্গেও দেখলাম যে এই ভদ্রলোকের একটা নিদারুণ সম্পর্ক। মনে হচ্ছে জাইমা রহমানকে সেই ফটোগ্রাফি সম্পর্কে তিনি ধারণা দিচ্ছেন, অথবা এরকম একটা ভাবনা আছে মেন্টর হিসাবে। আবার এখন দেখা যাচ্ছে যে সেই বিএনপির বিরুদ্ধে যে সমস্ত লোকজন রাজপথে কথাবার্তা বলছে এবং জঘন্য কথাবার্তা বলছে, এবং যাদেরকে মনে করা হচ্ছে যে দে আর দ্য পার্ট অফ দ্য ডিপ স্টেট, তারা ডিপ স্টেটের পার্ট, এবং সেখানে ওনাকে এই পাশে বসানো, অন্যান্য লোকজনের চেহারা শুরুর দিকে আমি আসলে মিলাতে পারছি না। কিন্তু তিনি বলেছেন যে তিনি কোনো দলের সাথে সম্পৃক্ত নয়, তিনি জনগণের সাথে সম্পৃক্ত, জনগণ যে দল করে মানে জনগণের দলের সাথে সম্পৃক্ত, এমন কথা তিনি বলেছেন। এটা তো আরও মারাত্মক। এটা আরও মারাত্মক হলো যে তিনি এই কথা বলার অর্থ বিএনপি জনগণের দল নয়, এবং বিএনপির সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। আর এখন তিনি যাদের পাশে বসেছেন তারাই দেশের সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করে, এবং যেহেতু তারা দেশের সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করে, তাদের দলে এই ভদ্রলোক যোগদান করেছেন। তো কাজেই বিএনপির আসলে ক্ষমতা থেকে মানে পদত্যাগ করে এই যে যারা শহীদুল আলমের সঙ্গে কোঅপারেশন করছে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারপর শেষে বাংলাদেশ থেকে চলে যাওয়া উচিত, বা বাংলাদেশে থাকলে খুব মাথা নুয়ে থাকা উচিত। আরেকটি বিষয়ে একটু আপনার নজরে নিয়ে আসি। এখনই গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে। এই সরকারের তো মাত্র 1.5 মাস অতিক্রম করেছেন, তাহলে এই যে গণ অভ্যুত্থান সরকার হটাও বা সরকার হটাতে বেশি সময় লাগবে না, অতীতে সরকার যেহেতু হটানো গিয়েছে, এই সরকারকে হটাতে বেশি সময় লাগবে না, এমন কথা বলছেন হাসনাত আবদুল্লাহ বলেছেন, এটিএম আজহারুল ইসলাম তিনিও বলেছেন, শহীদুল আলম তিনিও বলেছেন। মানে সরকার হটানোর কথা অথবা গণ অভ্যুত্থানের কথা এখন কেন সামনে আসছে মাত্র 1.5 মাসের একটি সরকার? আচ্ছা, প্রথমত আমি এখানে খুব সংক্ষেপে বলি। 1 নম্বর হলো যে তারা সত্য কথা বলেছেন। আগে আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী শাসন ছিল, সেই শাসনে সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, এমনকি জুডিশিয়ারি, তারপর জনগণের মধ্যে ভয় তৈরি করা এবং প্রতিপক্ষ রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণে রাখার যে অসাধারণ সফলতা শেখ হাসিনার ছিল, তার 1000 ভাগের 1 ভাগ সক্ষমতা বর্তমান সরকার এখন অর্জন করেনি। হয়তো পারবে, তারও যদি 17 বছর থাকে হয়তো এর চেয়ে বেশি পারবে, কিন্তু এখন পর্যন্ত 1000 ভাগের 1 ভাগ সক্ষমতা নাই, যেটা শেখ হাসিনার ছিল। আর সেই শেখ হাসিনাকে যারা ক্ষমতাচ্যুত করেছেন, তাদের তো একটা অহমিকা বোধ থাকবে, গর্ব থাকবে, আত্মতৃপ্তি থাকবে যে আমি এটা কাজ করেছি। ফলে সেই দিক থেকে তারা সরকার যে থ্রেট দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে পতন করেছি, তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, তোমাদেরকে ফেলে দেওয়া মানে আমাদের কোনো বিষয় না। ফলে এই কথার মধ্যে যুক্তি আছে, এটা অস্বাভাবিক কিছু না। তারা ফেলবে কি ফেলবে না, করবে কি করবে না, এটা তাদের দয়া মায়ের উপর নির্ভর করবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখানে যে অভ্যুত্থানটি হয়েছে, এখন এটা প্রমাণিত যে এই অভ্যুত্থানের পিছনে দেশি বিদেশি অনেকগুলো চক্র ছিল। এই অভ্যুত্থানের পিছনে স্নাইপার রাইফেল ছিল। FBI থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আমরা অভিযোগে পাই যে এদের একটা বিরাট শক্তি ওই সময় ঢাকার রাজপথে ছিল। যে সকল ক্যাজুয়ালিটি হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, খুন খারাপি হয়েছে, তার সঙ্গে অনেক অজানা শক্তি জড়িত ছিল।
এর মধ্যে যদি বিদেশি রাষ্ট্রশক্তি থাকে কিংবা কোনো অর্গানাইজড ফোর্স থাকে, কোনো ট্রেন আপ মানে যাদেরকে আপনি গেরিলা ট্রেনিং দিয়েছেন, জঙ্গি ট্রেনিং দিয়েছেন, যুদ্ধ করার ট্রেনিং দিয়েছেন, তারা তো সেই অস্ত্র বা ট্রেনিং কোনোটাই জমা দেয়নি। তো সেটা তো এখন পর্যন্ত আছে। তো ফলে কি হলো যে যারা ক্ষমতায় ছিল 17 মাস, তারা কি এদের সঙ্গে এই যে গ্রুপটি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন, তাদের সঙ্গে তারা সরাসরি সম্পৃক্ত, তাদের ইনফ্লুয়েন্স না তাদের ভালোবাসার ফসল, এটা হয়তো গবেষণা করে আমাদের বলতে হবে, উই আর নট শিওর। কিন্তু যেটা বলা যাচ্ছে সেটা হলো যারা শেখ হাসিনাকে হটানোর পেছনে নিয়ামক হিসেবে ছিলেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে ছিলেন দুনিয়ার সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান। তারা কারো যদি ম্যাট্রিক পাস হয়, সে প্রিন্সিপালের কান মলে দিতে পারতো। প্রাইমারি হাই স্কুলের ছেলেরা কেউ হয়তো জীবনে বিসিএস করাতে দূরের কথা, একটা কেরানির চাকরি পাবে না, সে সচিবালয়ে অবাধে ঢুকে গিয়ে একেবারে সবচেয়ে বড় সচিব যে কয়জন আছে তাদের মধ্যে একজন ধরেন ক্যাবিনেট সচিব আছেন, তারপর শেষে সংস্থাপন সচিব আছেন, তাকে অপমান করতে পারতো, তার কাছ থেকে ঘুষ নিতে পারতো, তাকে বলতে পারতো ডিসি এই জায়গায় 20টা ডিসি এখান থেকে চেঞ্জ করে দাও। পুরো জিনিসটাই তাদের মতো চলতো। তারা ইচ্ছে করলে মব করতে পারতো, যে কোনো বাড়ির সামনে গিয়ে তারা স্লোগান দিতে পারতো, সেই লোকের বাড়ি ঘরে থেকে বের না হওয়ার জন্য হুমকি ধামকি দিতে পারতো। তার ইচ্ছা করলে যার গরু ছাগল সব নিয়ে যেতে পারতো। এমনকি আসিফ নজরুল সাহেব চিন্তা করেন, তার বাসা থেকে ছাগল ধরে নিয়ে তার চোখের সামনে জবাই করে খেয়ে ফেলছে। আসিফ নজরুল একটু শব্দ করতে পারেন নাই, এটা আপনি জানেন না সেই ঘটনা, আসিফ নজরুলের সেই ছাগল। এবং সে যখন মন্ত্রীর বাড়িতে ছিলেন, তো এইরকম তাদের ক্ষমতা ছিল। এরকম ক্ষমতা ছিল যে মন্ত্রীর বাড়িতে আইনমন্ত্রীর ছাগল নিয়ে জবাই করে পাশের সামনে তারা জিয়াফত খাচ্ছে। তো মন্ত্রী কিছু বলার ছিল না। ফলে ওই কথা যখন তারা স্মরণ করে, তখন তারা আবার সেটা ফিরে পেতে চায়, আবার সেখানে যেতে চায়, আবার তারা মনে করে যে না, আমাদের সেই দিন কবে আসবে। এই জন্য হয় কি, ওই যে বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, এটাকে তারা মনে করছে আনফিনিশড রেভলিউশন। তো যতক্ষণ পর্যন্ত তাদের এই শক্তিমত্তাটা থাকবে, ইউনিটিটা থাকবে, তারা এই কথাগুলো বলতে থাকবে। দ্বিতীয়ত হলো, সরকার যদি এদের সমকক্ষ না হয়, এদের প্রতিপক্ষ না হয়, কিংবা এদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সরকারকে আসলে এদের তুচ্ছ-তাচ্ছিল্য ভোগ করতেই হবে। এবং এরা যেভাবে চাইবে ওইভাবেই সরকারকে চলতে হবে, যেভাবে ডক্টর ইউনূস চলেছেন। ডক্টর ইউনূসকে বলেছেন আপনি যমুনাতে বসে থাকছে, আমরা আপনার বাসির সামনে এখন নাচানাচি করব, আপনি আমাদের ঠান্ডা পানি দেবেন, বিরিয়ানি পাঠাবেন, আমরা এখন এখান থেকে শাহবাগে যাব, ওই শাহবাগের সমস্ত আয়োজন প্রতিষ্ঠা করবে। তো এই কাজগুলো তো তারা করেছে। এখন সেম জিনিসটা তো তারা চিন্তা করবেন যে এখন যে প্রধানমন্ত্রী, তিনি তো এখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ব এভাবে বিখ্যাত হয়ে ওঠেন নাই। তো ডক্টর ইউনূস যদি আমাদেরকে এত প্রিভিলেজ দেয়, আর এখন নতুন সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে অস্বীকার করছে, জুলাই সনদ তারা পাশ করতে চাচ্ছে না, কথায় কথায় সংবিধানের কথা বলছে। এটা বলেন তো, আপনি যদি তাদের জায়গায় হতেন, আপনার ইজ্জতে লাগতো না? আপনি একটা ক্ষমতায় আনছেন, 17 মাস 18 মাস আপনি প্রচণ্ড প্রতাপে ক্ষমতায় চালিয়েছেন, আর সেখানে মাত্র 45 দিনের একটা সরকার আপনি 17 মাসের বা 18 মাসের যে সম্রাজ্ঞী বা যারা ওই সময় যারা কিং ছিলেন, কুইন ছিলেন, এখন আপনি তাদেরকে না চেনার ভান করছেন। এটা হয় না। ফলে তারা যে কাজগুলো করছে, আমার কাছে মনে হচ্ছে এটা থেমে থাকবে। আমি আসবো আপনাকে এই বিষয় নিয়ে, আমি আপনার কাছে আরও একবার ফিরবো। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আমি আরও একবার ফিরতে চাই। আপনি কি মনে করেন যে 2/3 মেজরিটি একটি অভিশাপ? ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার তিনি বলেছেন যে 2/3 মেজরিটি একটি অভিশাপ। আসলে জনগণ ভোট দিয়ে তো 2/3 মেজরিটি দিয়েছে, সেটি কিভাবে অভিশাপ হয়? যখন এসব বুদ্ধিমান এবং মেধাবী কথিত মানুষেরা বা সুশীল সমাজের লোকেরা এই ধরনের মন্তব্য করেন, তখন তো নিজের প্রতি খুব বিব্রত বোধ করি, নিজের প্রতি ঘৃণা আসে। কারণ হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত বা জনগণ ভোট দিয়েছে, সেইটাকে তো আপনি 2/3 মেজরিটি পেয়ে গেছে জনগণের ভোটে, সেটাকে তো আপনি এটা বলতে পারেন না। তাহলে জনগণকেই অবমাননা করা হয়। আমাদের দেশে উদাহরণ হিসাবে উনি বলেছেন যে আমাদের 72, তারপরে আমাদের 98, যে আরও দুই একবার যে 2001, এর উদাহরণে তিনি বলেছেন যে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে একটা রাজনৈতিক দল
যে সরকার এবং তার দলের মধ্যে যে একটা পার্থক্য থাকা দরকার ওটা ভুলে গিয়ে নানানভাবে কর্তৃত্ববাদী হয়ে যায়। এটা পৃথিবীর অনেক দেশে হয়েছে, আবার অনেক দেশে হয়নি। সুতরাং আমাদের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এটাকে অযথা আমরা ব্রুট মেজরিটি অশালীনভাবে আক্রমণ করা এটা না করে বলতে হবে যে ঠিক আছে, আপনাদের কাছে তো জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছে, আপনাদের কিছু কমিটমেন্ট আছে, কমিটমেন্টগুলো ফুলফিল করেন। কিন্তু এইভাবে ঢালাওভাবে বলে দেওয়া, এবং তাহলে কি আমরা মানে ইচ্ছা করে জনগণকে বলবো যে না ভাই আপনি 2/3 মেজরিটি দিয়েন না, ওদেরকে এতটুকু আসনে দেন, তো সেটাই প্রচার করতেন। এবং আমরা অনেকের আবার শখ আছে যে একটা হ্যাং পার্লামেন্ট হয়ে যাক, তাহলে দেশে খুব সুবিধা হয়। তাহলে আমাদের যারা আমরা এইসব আলোচনা আসি এবং যারা যারা উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখেন, যারা সরকারের উপর প্রভাব বিস্তার করতে চান, তাদের একটু সুবিধা হয় যে হ্যাং পার্লামেন্ট, এদিকেও যাবে ওদিকেও যাবে, মানে দুই দিকেই যাওয়া আসার একটা সুযোগ থাকে। তো এইসব তো ওনাদের একটা প্ল্যান, এটা গেম প্ল্যানের অংশ হতে পারে, ডিজাইনের অংশ হতে পারে, মেটিকুলাস ডিজাইন হতে পারে, গ্র্যান্ড ডিজাইন হতে পারে, অংশ হতে পারে। সেই কারণে কিন্তু আমরা এখন এদেরকে নানান কথাবার্তা বলতে দেখছি। যে কারণে কিন্তু শহীদুল সাহেবও ওই যে এদিকেও যাচ্ছেন ওদিকেও যাচ্ছেন এবং মাঝখানে আবার এদের সাথে মিশে এইসব কথাবার্তা বলছেন, রাজপথে যাবেন। দেখেন আমাদের রাজনীতির ভাষা খুবই সুশীল ছিল সবসময়, এরকম বলবো না, বাট 5ই আগস্টের পর বা তার কয়েকদিন আগে থেকে আমাদের রাজনীতিতে যে আমরা ভাষায় যে অশালীন, অসভ্য এবং বর্বর, অসহিষ্ণু ভাষা দেখছি, এটা তো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং সেই ভাষা হয়তো ওনারা গুড ফিল করেন এবং কেউ কেউ তো খুব পপুলারও হয়ে যান এরকম অশালীন ভাষা বলে। যে কারণে রাজনীতিতে এখন একটা অসহিষ্ণু ভাষার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। নামাই দিব, এটা করব। অসহিষ্ণু ভাষার কথা যেহেতু বলছেন, আমরা তো দেখেছি যে 24-এ যখন আন্দোলন করেছিল শিক্ষার্থীরা, তখন জনগণের অধিকার নিয়ে আন্দোলন করেছিল, আর তখন জনগণের ভাষায় কথা বলেছেন। এরপরে 5 আগস্টের পরে তাদের ভাষা কেন রাজনৈতিক হয়ে গেল? এটা তাদের উদ্দেশ্য যা ছিল তাই হয়েছে। সেই কারণে অনেক জনগণের অনেক অংশ বা অনেকেই মনে করেন যে তারা প্রতারিত হয়েছেন। যেমন শেখ হাসিনার দুঃশাসন বলেন বা একটা ফ্যাসিবাদ বলেন, সেটা থেকে তিনটা নির্বাচনের যে ঘটনা ঘটেছে সেগুলো থেকে মুক্ত হয়ে বাংলাদেশে একটা অবাধ, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে পছন্দ করবে সেরকম একটা সরকার আসবে, এটাই তো জনগণের আকাঙ্ক্ষা ছিল। এটার পেছনে কিন্তু দেখা গেল যে তাদের যে তাদের উদ্দেশ্য তো এক অভিন্ন ছিল। সুতরাং তারা তাদের ভাষায় কথা বলা শুরু করলো এবং তারা তাদের ভাষার প্রয়োগ শুরু করলো, যেটা রনি একটু আগে বললেন যে তারা তখন যা ইচ্ছা তাই করবে। আমরা এখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে নাচানাচি করব অথবা আন্দোলন করবো, ঠান্ডা পানি দিবে, বিরিয়ানি দিবে, ঠান্ডা পানির বর্ষণ হবে, তারপর শাহবাগে যাব, সেখানে ব্যবস্থা হবে। তো তারা তো এগুলো ভোগ করেছেন। এবং আপনি প্রথম বলছিলেন না যে মবের সম্রাট বা সম্রাট হচ্ছে ডক্টর ইউনূস, আর সেনাপতি হচ্ছে আসিফ নজরুল। তো এখন আসিফ নজরুল ওই কারণেই ভয় পায় যে তারা যে মবের রাজত্ব কায়েম করেছিলেন সেই রাজত্ব তো এখনো শেষ হয়নি। বিএনপি ক্ষমতা আসার বা ক্ষমতা গ্রহণের বা দায়িত্ব গ্রহণের মাত্র 50 দিনের মতো হচ্ছে। তার মধ্যে আমাদের একটা রমজান মাস গেছে, ঈদ গেছে, তাহলে ওখানে আপনি 30-35 বাদ দিলে অ্যাক্টিভলি বিএনপি যে সরকার পরিচালনা করছে এর বয়স হচ্ছে 15 দিনের মতো। তো এই 15 দিনের মধ্যে বিএনপিতে এইভাবে গুছিয়ে নেওয়া এবং তাদের সব কিছু ঠিকঠাক করা, এটা তো বিএনপি এখনও ওই জায়গায় যেতে পারেনি যেটা তারা হয়তো আর আগামী 6 মাসের মধ্যে চলে যাবে। তখন আপনি এই দুর্বল অবস্থায় তাকে আঘাত করা, দুর্বল অবস্থায় আপনি দেখেন দেশে কত বড় বড় সমস্যা আছে। আপনার এই যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে যে সংকট, জ্বালানি সংকট, হামের টিকা নিয়ে যে কাণ্ড করেছেন ইউনূস সাহেব এবং তার স্বাস্থ্যমন্ত্রী, তার কর্মচারী, স্বাস্থ্যমন্ত্রী, গ্রামীণের কর্মচারী, তো তারা যা করেছেন তার ফলে শত শত শিশু মারা গেছে। অলরেডি 105 বা 10-এর জন মারা গেছে। তারপরে দ্রব্যমূল্য আছে। তো এইগুলো নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, এইগুলো নিয়ে বরঞ্চ প্রস্তাব নিয়ে আলোচনা উচিত। সেখানে আমরা এখন আছি যে সংসদে এটা কি সাংবিধানিক পরিষদ গঠন করতে হবে। সাংবিধানিক পরিষদ গঠন না করলে সব কিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার যে মূল সমস্যা, জনগণের সমস্যা, এটা নিয়ে কোনো আলোচনা নেই এবং ওইটাই নিয়ে রাজপথে যাব, ওইটাই নিয়ে এখন কেউ ব্যস্ত হয়ে গেছেন
যে এখন ফেলে দিতে হবে। সরকার ফেলে দেওয়া কিন্তু এত সহজ না। যারা সরকার ফেলে দিতে চান তাদের কাছে ক্ষমতা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, অবৈধ অস্ত্র থাকতে পারে, তাদের পিছনে ডিপ স্টেট থাকতে পারে, তাদের পক্ষে বিদেশি শক্তি থাকতে পারে, বাট আপনি চাইলেন আর সরকার একটা ফেলে দেবেন, এইটা কিন্তু এত সহজ না। এবং বারবার জনগণ প্রতারিত হবে, আপনার কথা শুনে হঠাৎ করে রাজপথে নিয়ে যাবে এবং রাজপথে যে রক্ত দিবে, আবার স্নাইপার রাইফেল ব্যবহার হবে 7.62, এইসবের যে প্ল্যান, হ্যাঁ প্ল্যান থাকতে পারে, বাট জিনিসটা অত সহজ না। মুখে বলা সহজ, বাট এত সহজ হবে না জিনিসটা। হ্যাঁ, দেশে আপনি বিশৃঙ্খলা করতে পারেন এবং তাতে জনগণ বিপদে পড়বে, জনগণ কষ্টে যাবে এবং সাধারণ জনগণের কষ্ট হয়। এইসবের মধ্য দিয়ে তো আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের গরিব মানুষরা। মানে তাদের ডাকে কি ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলরা মাঠে নামবেন, রাস্তায় নামবেন? যদি রাস্তায় না নামেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি বলেছেন যে তারা রাস্তায় না নামলে তাদের গ্রেপ্তারের দাবি জানানোর জন্য তিনি রাস্তায় নামবেন। আচ্ছা, উনি নামতেই পারেন, উনি তো ব্যারিস্টার শাহরিয়ার কবির খুব নাম করা একজন টক শো তারকা এখন, এবং অনেক কথা বলেন। আবার একটা ভিডিও দেখতেছিলাম যে এইটা তো তুমি চাও বলে কি জানিয়ে দিলেন, একটা টাকা পয়সা এটাও দিচ্ছেন, আবার বেশ তো টিকিট বিক্রি করার নামে ভোট চেয়েছেন আরও। বিএনপির ভাগ্য ভালো, সে পার্লামেন্টে যায়। হ্যাঁ, তো সুতরাং ব্যারিস্টার শাহরিয়ার সাহেব কী বলেন না বলেন ওইটার উপর খুব গুরুত্ব দিয়ে তাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই, এরকম বলতে পারেন। আর গ্রেপ্তার করার কারণ থাকলে গ্রেপ্তার হবেন। এখন যখন আপনি ঘোড়ার পিঠে না বাঘের পিঠে উঠছিলেন, তারপরে আপনি কি করছেন? হ্যাঁ, হামের টিকা যে ঠিক মতো আনা হলো না এবং এটা নিয়ে যে একটা কেলেঙ্কারি করা হলো, এটার দায়িত্ব তো নিতে হবে, স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে। এটার দায়িত্ব আসলে কে নেবেন? দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ হলো যে আপনার তো একটা প্ল্যান থাকে, তাহলে তাদেরকে কেন এখনো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে? এই যে আপনারা প্রশ্ন করছেন, এটাই তো স্বাস্থ্য উপদেষ্টার। না, এটাই জবাব দিই। আপনি প্রশ্ন করছেন রাষ্ট্র থেকে কেন? রাষ্ট্র জানতে চাইতে পারে। এখন রাষ্ট্র তো এখনো গুছিয়ে নিতে পারেনি। যখন প্রয়োজন হবে তখন তো রাষ্ট্র করবে। আর রাষ্ট্র না করলে তো জনগণের জবাবদিহি চাবে এবং চাচ্ছে, তো অনেকেই তো কথা বলছেন। এবং এটা তো একটা মানে হত্যা, শিশু হত্যার মতো ব্যাপার ঘটে গিয়েছে। রনি তো অনেক কথা বলেছেন এই নিয়ে, আমি তার একটা শো দেখেছি, মানে নিজের শো দেখেছে, সেখানে বলেছেন উনি এইটা তো ক্ষমার অযোগ্য অপরাধ। আপনি শিশুদের টিকার বিষয়টা গুরুত্ব দিবেন না, আপনি ওখানে বসে বসে ওই যে ঠান্ডা পানি, বিরিয়ানি, নাস্তা এবং 8 মাস ধরে খালি সংবিধান সংশোধন এটা নিয়ে আলোচনা করলেন। আর কোনো কাজ ছিল না দেশে। আমাদের স্বাস্থ্য সেক্টরে কি করতে হবে, শিক্ষা সেক্টরে কি করতে হবে, কৃষি সেক্টরে কি করতে হবে, নারী সেক্টরে কি করতে হবে, সেখানে আমরা কাজ করি নাই। মানে কোনো ওদের তো সংস্কার কমিটি করা হয়েছিল, কমিশন গঠন করা হয়েছিল। আপনি দেখেন কোনো কমিশনের কোনো সংস্কার প্রস্তাব নিয়ে কোনো আলোচনা নেই, কিছুই করেননি তারা। তাহলে তারা করলেনটা কি? তারা এই 8 মাস ধরে খালি এইটা নিয়ে আলোচনা করলেন এবং সেটাও একটা এমন জিনিস বের করলেন যেখানে নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট কি ঐক্যমত্য হয় নাকি? ঐক্যমত্য কমিশনের নোট অফ ডিসেন্টের সাথে কি সম্পর্ক? আপনি সেইটাই ঐক্যমত্য করবেন যেটা সকলে ঐক্যমত্য মানে হয়েছে। 8 মাসে যে নাস্তা খাওয়া হলো আর সরকারি অর্থ ব্যয় করা হলো, একমতে মানে আসতে পারলেন না কেন? মানে এটা আসলে এটার পেছনে একমতে আসতে পারেনি। এটার একটাই উত্তর হলো যে আপনি তো জোর করে চাপিয়ে দিতে চাচ্ছেন। আপনি বিদেশ থেকে লোক এনে একটা বিদেশি প্রেসক্রিপশন এবং আপনি অনেকগুলো জিনিস তো একসাথে শুরু করছেন। আপনি তো প্রথম বললেন যে আমি সংবিধান ছুঁড়ে ফেলে দিব, তারপর যিনি এসেছিলেন ডক্টর আলী রিয়াদ, তিনি বললেন সংবিধান পুনর্লিখন করতে হবে। তারপর পুনর্লিখন হলো না, আচ্ছা আমরা আলাপ আলোচনা করি। তারপর সংবিধান সংশোধনে আসছে। সংবিধান সংশোধন করা তো অবশ্যই সম্ভব, এটা তো সংশোধন হয়েছে, এটা হয়নি এরকম না। এটা কোরআন বাইবেল না বা কোনো পবিত্র ধর্মগ্রন্থ না যে সংশোধন করা যাবে। 17 বার অলরেডি সংশোধন করেছি আমরা, হ্যাঁ, আবার সংশোধন হবে, যেখানে যেখানে প্রয়োজন সংশোধন করবেন। কিন্তু প্রথম থেকেই অ্যাটিটিউডটাই আলাদা ছিল। প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকার আরও দীর্ঘদিন থাকা, তার ডিজাইন প্ল্যান করা এবং সেখানে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, রাষ্ট্রপতিকে বাধ্য করা পদ থেকে অথবা অপসারণ করা, অথবা বঙ্গভবন তছনছ করে সেখান থেকে গ্রেপ্তার করা, নানান ডিজাইনে কাজ হয়েছে, নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু সাকসেসফুল হয়েছে, কিছু সাকসেসফুল হয়নি। ধন্যবাদ আপনাকে। জনাব গোলাম মোল্লা রনি, আসতে চাই আপনার কাছে। দেশে যখন নানা ধরনের সংকট চলছে, এই যে মধ্যপ্রাচ্যে একটি অস্থিরতার যার প্রভাব দেশে পড়ছে, জ্বালানি তেলের প্রতিনিয়ত আমরা দেখছি যে নানা ধরনের হাতাহাতির ঘটনা পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে ঘটছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। হামের টিকা নিয়ে একটি শুরু হয়েছে, শিশুরা মারা যাচ্ছে। এত কিছু থাকার পরে এগুলো নিয়ে কেন সংসদ আলোচনা হচ্ছে না? আলোচনা হচ্ছে জুলাই সনদ, গণভোট, এগুলো নিয়ে কেন আসলে? এটা আমার কাছে নিজের কাছে খুব আশ্চর্য লাগে। আই ডোন্ট নো, এটা যারা আমার সাথে আরও ভালো, এখানে আসলে মনোবিজ্ঞানী লাগবে। মানে এখন যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, বাইরে যারা শীর্ষ রাজনীতিবিদ রয়েছেন, তাদের চিন্তা চেতনা কী,
তারা কি এদেশের মাটি এবং মানুষের সঙ্গে তাদের কতটুকু সম্পর্ক রয়েছে, এদেশের মানুষের ব্যাপারে তাদের দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এটা তারা হৃদয়ে কিভাবে ধারণ করে, মস্তিষ্কে কিভাবে ধারণ করে, আর ওগুলো হৃদয় এবং মস্তিষ্কে ধারণ করার পরে সেগুলো আচরণ হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিহেভিয়ার হিসেবে কিভাবে বহির্প্রকাশ ঘটে, এটা আমি বলতে পারবো না। যারা মনোবিজ্ঞানী, এদের সাইকোলজিক্যাল ট্রেস ছাড়া বলা যাবে না। কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি যে যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, তাদের পুরো জীবনটাই আসলে জনগণকে নিয়ে তারা ব্যস্ত থাকে, নিজেদের স্বার্থের কথা চিন্তা করে না। দেখা গেল যে খাবার বসছে, অনেক বড় মন্ত্রী এমপি, আমি নিজে দেখেছি, খাবার খেতে বসছে, হঠাৎ করে ঢাকা মেডিকেল থেকে একটা টেলিফোন আসলো, তার নির্বাচনী এলাকার একটা লাশ, ওখানে গরিব মানুষের একটা লাশ পড়ে আছে, সে খাবার রেখে দৌড়ে ঢাকা মেডিকেলে চলে গেল। ওখান থেকে সেই লাশ সৎকারের ব্যবস্থা করা, চলে যাওয়া, পাঠানো, সব ব্যবস্থা করে গভীর রাতে যখন আসলো, তখন তার আর খাবারের সময় নেই। তো এরকম ঘটনা আমি রাজনীতিবিদদের মধ্যে অহরহ দেখেছি। তো সেই জিনিসটি যদি আমি এখন যারা রাজনীতিবিদ যারা আছেন, আমি তো দেখলাম যে সবাই যার যার নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত। কেউ নিজেকে দেবতা বানাচ্ছে, কেউ নিজের প্রিয়জনকে দেবতা বানাচ্ছে, দেবী বানাচ্ছে, একটা পোর্টফোলিও তৈরি করছে, প্রতিপক্ষ চিন্তা করছে যে আমি ওই জায়গাতে যাব, আর পক্ষ মনে করছে না আমি যেখানে আছি এখানে তাকে আসতে দেওয়া। তাহলে কি বলা যায় যে রাজনীতি আসলে রাজনীতিবিদদের হাতেই নেই? মানে রাজনীতি এখন যারা আছে তারা তো রাজনীতিবিদই, মানে এখন উনি একটা শব্দ ব্যবহার করেন। আপনি যেটা বলছিলেন যে রাজনীতিবিদরা সবসময় নিজেদের কথা ভাবে না, জনগণের কথা ভাবে, মানে ওর এখন যারা আছেন তাহলে তারা কি রাজনীতিবিদ নন? একজন আবুল আলম উনি একটা কথা বললেন, সো কল্ড মানুষ, বোধহয় বদিল আলম কি বলছে, তা আমি এটা মানে সো কল্ড শব্দটা কিন্তু ভীষণ রকম একটা বাজে শব্দ। মানে তথাকথিত মানুষ তাকে তার মানুষ বলে বিশ্বাস হয় না, যে একটা হিউম্যান বিহেভিয়ার এরকম হয় না। মানুষের মানবিক মূল্যবোধ থাকে, চিন্তা থাকে, চেতনা থাকে। রাজনীতিবিদ বা অন্য যে কোনো পেশার মানুষকে আপনি যখন সো কল্ড বলবেন, রাজনীতিবিদ হওয়ার জন্য, রাজনীতি করার জন্য, রাজনীতির যে বোধ এবং বুদ্ধি এটা হৃদয়ে ধারণ করার জন্য প্রথমত হলো যে আপনাকে ওইরকম একটা হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড, পলিটিক্যাল হিউম্যান মাইন্ড অ্যান্ড পলিটিক্যাল হিউম্যান বডি, এটা নিয়ে জন্মগ্রহণ করতে হবে। জন্মের পরই তাকে দেখে শুনে মনে হয় যেন একটা পলিটিশিয়ান, বড়ে পলিটিশিয়ান, এই ক্লাসে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, অন্য মানুষের সহযোগিতা করছে, মিছিল করছে, মিটিং করছে, 1-2 থেকে। তো এখন যারা আছে তাদের ছাত্র জীবন, কর্মজীবন, পারিবারিক জীবনে মানুষের জন্য কি করেছে না করেছে আমি এখন পর্যন্ত জানি না, তারা ভালো বলতে পারেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারপরে 2 নম্বর হলো যে রাজনীতি করার জন্য আসলে প্র্যাকটিস লাগে। তো আওয়ামী লীগ জমানাতে তো বিএনপি এবং জামাতে যারা লোকজন তারা তো রাজনীতি করতে পারেননি, এজন্য আসলে আই এম সিম্প্যাথাইজড। তারা সবাই দৌড়ের উপর ছিলেন, জেলে ছিলেন। জেলে তো রাজনীতি শেখা যায় না, ওখানে সারাদিন মানুষ দোয়া পড়ে, দরুদ পড়ে, তসবিহ পড়ে, তাহলিল পড়ে, আর অনুশোচনা করে, আর অনেকে রাগ হয় যে আমি বের হয়ে নিই, তারপর তোমাকে দেখাবো। তো এরকম একটা অবস্থার মধ্যে ছিল। তখন হঠাৎ করে এখন এই যে উনি বললেন যে 40 দিন হলো বা 45 দিন হলো এই সরকার আসছে, এর মধ্যে যদি ওয়ার্কিং ডেজ ধরেন নট মোর দ্যান 7 ডেজ, তো 7 দিনে আসলে তাদের যে রাজনীতির যে ক্রিয়া এবং কর্ম এটা বোঝা যাবে না, কোনো অবস্থাতে বোঝা যাবে না, তাদেরকে সময় দিতে হবে। এখন তাদের মনোবেদনা, তাদের কষ্ট, তাদের চাওয়া, তাদের পাওয়া, এই জিনিসগুলোই যেহেতু গত 17 বছরের বঞ্চনা, তো আপনাকে যদি 17 বছর ধরে সারা দিন শুধু আচ্ছা মতো কিলানো হয়, পিটানো হয়, গুতানো হয়, তারপর আপনাকে দৌড়ের উপর রাখা হয়, এরপরে যখন আপনি স্বস্তিতে বসবেন তখন ওই 17 বছরের স্মৃতি আপনাকে প্রথমত তাড়িত করবে। তার আশেপাশে আপনি কি গর্তের উপর বসে আছেন না চেয়ারের উপর বসে আছেন, এটা বুঝতেও আপনার একটা নির্দিষ্ট সময় লাগবে। এখন যারা এই মুহূর্তে বিরোধী দলে আছেন, এই মুহূর্তে যারা রাজপথে আছেন, এই মুহূর্তে যাদের পরিচয় পলিটিক্যাল লিডার্স, রাজনীতিবিদ হিসেবে যাদের পরিচয় আছে, এটা আত্মস্থ করার পর আমরাও বুঝতে পারবো যে তারা আসলে সত্যিকার অর্থে পলিটিশিয়ান কিনা। আচ্ছা, 17 বছরের কথা যেহেতু বললেন, 17 বছরে আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে জামায়াত বিএনপি সবচাইতে অত্যাচারের শিকার হয়েছেন, নানা জেল জুলুমের শিকার হয়েছেন।
এখন তো তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা জামায়াত, এনসিপি এবং বিএনপির মধ্যে, কিন্তু আমরা দেখছি যে তাদের মতবিভেদ, এটি কি আসলে লোক দেখানো নাকি না, লোক দেখানো। আসলেই তাদের এটা- বিরুদ্ধে, মানে তাদের মধ্যে একটা দাকুমরা সম্পর্ক তৈরি হয়েছে? একটা দার্শনিক সূত্র আছে যে দুর্বলেরা কখনো একত্রে থাকতে পারে না। দুর্বলেরা সবসময় মারামারি, কাটাকাটি, গণ্ডগোল, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, ঝগড়াঝাটি করে। আমাদের গ্রাম বাংলায় দেখবেন যে সমস্ত এলাকা দরিদ্র প্রবণ এলাকা, সেখানে মামলা মোকদ্দমা বেশি হয়। যে সমস্ত পরিবারে অর্থনৈতিক অভাব অভিযোগ থাকে, সেখানে ভীষণ রকম নোংরামি জিনিসগুলো থাকে। তো এখন হলো কি, আমাদের এই গত 17 বছরে জুলুম, অত্যাচার যা কিছু করেন না কেন, এদের প্রায় সবারই অর্থনৈতিক দুর্বলতা আছে। মানে এদের মানে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, টাকা পয়সা নাই, ফলে নতুন একটা পরিবেশ পরিস্থিতিতে তাদের প্রথম প্রয়োজন হবে আমাদের কিছু টাকা দরকার। অ্যাট ফার্স্ট তাদের টাকা দরকার, এটা হিউম্যান, একেবারে নর্মাল ব্যাপার। তো তাদের টাকা। 2 নম্বর হলো তাদের অনেকের ভালো জামা কাপড় নেই, অনেকের ঘড়ি নাই, অনেকের গাড়ি নেই, অনেকের বাড়িও নষ্ট হয়ে গেছে, অনেকের বাড়ি আছে চুনকাম করা হয়নি। তো আসলে সে তো প্রথম নিজের কথা চিন্তা করবে, ওটাই মানুষের একটা স্বাভাবিক ব্যাপার, প্রথমে নিজের কথা চিন্তা করবে। তারপর তার ভিতরে যে ভয় হয়েছে 17 বছর ধরে যে একটা ভয়, আতঙ্ক, সেই ভয়টা তো কাটাতে হবে। আপনাকে যদি একবার গোখরা সাপে কামড় দেয়, আপনাকে পরবর্তীতে গোখরা সাপ দেখতে হবে না, সাপের যে ফনা, সবল বা ফুসফুস শব্দ শুনলে আপনি চিত হয়ে পড়ে যাবেন। তো সেক্ষেত্রে এদেরকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। সময় না দেওয়া পর্যন্ত আসলে এদের কাছ থেকে যে পারফরমেন্স, তারা কীভাবে নাচবেন, কীভাবে গাইবেন, কীভাবে পারফর্ম করবেন, সেই জিনিসগুলো আমাদেরকে একটা নির্দিষ্ট সময় না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না। ফলে ওই যে যেটা আপনি প্রশ্ন করেছেন যে তারা কি অভিনয় করছে না তারা সত্যিকার অর্থে দ্বন্দ্ব সংঘাত করছে, যদি আমি তাদেরকে অভাবী মনে করি, যদি আমি তাদেরকে নির্যাতিত মনে করি, যদি তাদেরকে আমি শেখ হাসিনার দ্বারা নিষ্পেষিত মনে করি, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এরা যেটা কাজ করছে, দ্বন্দ্ব সংঘাত করছে, এটাদের বাই নেচার, এরকম এটা করতে থাকবে। আর এদের যখন একটা অন্তর্প্রশান্তি হয়ে যাবে, যার যার অভাব আছে সেই অভাবগুলো পূর্ণ হয়ে যাবে, তখন তারা হয়তো নিজেদের মধ্যে বন্ধুত্ব বা সমঝোতা করার চেষ্টা করবে। একটি বিষয় আপনার নজরে নিয়ে আসে, সেটি ঢাকা 8 আসনে আমরা দেখেছি যে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা নানাভাবে আলোচনায় ছিলেন নির্বাচনের সময়। সম্প্রতি মির্জা আব্বাস গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসাধীন, আর এদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি মির্জা আব্বাসকে আব্বাসকে স্মরণ করে একটি পাঞ্চিং ব্যাগে ঘুষি মেরেছেন এবং সেই ভিডিও আপলোড করেছেন। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখবেন? প্রথমত হলো কি, শুনেন, আই ওয়াজ এ ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট। প্রজাতন্ত্রে একটা রাষ্ট্রে এর সাথে বড় পলিটিক্যাল পোর্টফোলিও নেই। আমার পাশে যে ভদ্রলোক আছেন তিনি সরকারের LGRD সচিব ছিলেন, সিভিল সার্ভিসে ওয়ান অফ দ্য টপ 5 পোস্ট। আমরা আসলে যেই জায়গাতে আছি, এখানে বসে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে কথা বলাটা আসলে আমাদের জন্য শোভনীয় নয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে যাওয়ার আগে একটু প্রশ্ন করতে চাই। পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাবেন, সেখানে আমরা দেখেছি যে বিগত 16 বছরে বাংলাদেশের উপরে ভারতের যে প্রভাব ছিল, পররাষ্ট্রমন্ত্রীর এই যে দিল্লি সফর, সেই দিল্লি সফর এই প্রভাব কাটাতে পারবে কিনা বা এই সূচনা হবে কিনা এই সফরের মধ্য দিয়ে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রভাব আসলে ধরেন যে ভারতকে যখন চিন্তা করেন, ভারতের জিওগ্রাফি, তার সামর্থ্য, সক্ষমতা, আমাদের যে 4000 কিলোমিটার বর্ডার, সব মিলিয়ে ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং একটা অনেক বড় বিশাল দেশ, সুপার পাওয়ার। আমরা তার পাশে আছি, সুতরাং আমাদের উপরে তার প্রভাব বিস্তারের চেষ্টা থাকবে এবং আমরা কিভাবে প্রভাবমুক্ত থাকবো সেই চেষ্টা আমাদের থাকবে। সুতরাং এখানে আপনার নেগোসিয়েশন স্কিল, আপনার আলাপ আলোচনা, এর মধ্য দিয়ে ভারতের সাথে আমাদের যে সমস্ত অমীমাংসিত বিষয় আছে সেগুলোর মীমাংসা করতে হবে। তো সেখানে ওই পলিটিক্যাল প্রভাব, হয়তো পলিটিক্যাল কানেকশন আগে ভালো ছিল, এখন ভালো নাই এটা তো বলতে পারবেন না। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকার তো এগুলো করতে চায়নি। অন্তর্বর্তীকালীন সরকার ডেভোসে আবার ডক্টর ইউনূস স্যারের কাছে ফিরে যেতে হয়। উনি তো দেশে আসার আগে ডেভোসে বলে ফেলেন 7 সিস্টার করে দেবেন, তাই না? আমাকে ডিস্টার্ব করলে আমি 7 সিস্টারকে ডিস্টার্ব করবো, এই ধরনের কথাবার্তা তো মানে বড় বড় রাষ্ট্রনেতা ছিলেন না আমাদের দেশের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব,
বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, তারা কি এই ধরনের কথাবার্তা কখনো বলতে পেরেছেন কিনা? ইভেন আরও আগে চলে যায় জেনারেল আইয়ুব খান, ইয়াহিয়া খান, তারা কি এই ধরনের কথাবার্তা কখনো বলছেন? বলেন নাই তো। তো আপনি ইচ্ছা করে যদি কামড় দেন, যে সাপে কামড়ের মতো, আপনি যদি ইচ্ছা করে সম্পর্ক নষ্ট করতে চান এবং তার আচরণ, তার কথাবার্তা সব মিলিয়ে, এবং তখনকার কথাবার্তাতে মনে হচ্ছে যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই না। এখন ধরেন যে এই যে সফর, এই সফরের মধ্যে দিয়ে কী অর্জিত হয় সেটা তো আমরা মানে পরে এখন বুঝতে কতটুকু পারবো। আসলে গুরুত্বপূর্ণ এই সফরটা? দিল্লি খুবই সফর। গুরুত্বপূর্ণ সফর, কারণ 18 মাস ধরে তো আমাদের সাথে ভারতের সম্পর্কে অনেক টানাপোড়েন চলছে, মানে সম্পর্ক ছিল না এরকমই বলতে পারেন। তারপরেও কিন্তু ভারত থেকে চাল আসছে, পেঁয়াজ আসছে, এখন ডিজেল এসেছে, পাইপলাইনে আমরা সম্প্রতি ডিজেল দেখেছি, আসছে, এবং পাইপলাইনে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসছে, তাই না? তখন স্লোগান আসছে না, দিল্লিকে নিয়ে অনেক স্লোগান দিয়েছি আমরা, তার মধ্যে ওই সরকারকে বাধ্য হয়ে অথবা সরকারের প্রয়োজন ছিল আসছে, এবং ভারত তখন না করেনি। বাট সম্পর্কটা ভালো ছিল না, মানে ওই অর্থে বলতে পারেন যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক যে ধরনের টানাপোড়েন আমরা পছন্দ করি না, সেই ধরনের সম্পর্ক ছিল না। আমার মনে হয় এই সম্পর্কের উন্নয়ন ঘটবে, এবং ভারতের সাথে আমাদের কিন্তু বেশ কয়েকটা বড় ধরনের সমস্যা সামনে আছে বা চ্যালেঞ্জ আছে। যেমন ফারাক্কা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, চুক্তিটাকে আবার নেগোসিয়েশন করে ঠিক করতে হবে। তিস্তা পানি চুক্তির বিষয় আছে, বর্ডারে এখন ক্লিংটা তো একে নাই বললেই চলে, সেইটা ক্লিংটা যাতে আর কখনোই না হয় সেগুলো করতে হবে। আমাদের সাথে তাদের যে অন্য বাণিজ্যিক সম্পর্ক, 7 সিস্টারের সাথে তাদের যে সম্পর্ক, সেই সব মিলিয়ে আলাপ আলোচনায় আসতে হবে। আপনি ইউরোপ মডেল নিয়ে চিন্তা করতে হবে আমাদের, এই যে এটা তো একদিনে এখন আলোচনা করে শেষ করবো না। ইউরোপ মডেলে আপনি দেখেন, তারা 100টার বেশি যুদ্ধ করেছে, 2টা বিশ্বযুদ্ধ করেছে নিজেদের মধ্যে, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা চিন্তা করেন। একই ধরনের কারেন্সি, এখন একই ভিসা নিয়ে আপনি ইউরোপের সব দেশে যেতে পারবেন। ইভেন এখন পর্যন্ত রাশিয়ার সাথে যে যোগাযোগ ব্যবস্থা, সেটাও বন্ধ হয়নি। ইউক্রেন যুদ্ধে তো ইউরোপের অধিকাংশ দেশ এই ইউক্রেনকে সাপোর্ট করছে। তা আমাকে ওই ধরনের মডেল, যেমন একটা সার্ক মডেল ছিল, সেটা নিয়ে আরও ভাবনা চিন্তা করতে হবে। তো এইসব নিয়ে আমরা ভারতের সাথে একটা ভালো সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারবো, এটা আমার মনে হয়, এবং আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। জি, আমরাও চাই যে ভালো একটি সম্পর্কের দিকে এগিয়ে যাক। ধন্যবাদ আপনাদের দুজনকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষের প্রত্যাশা। আল্লাহ হাফেজ।